আমি সোহান ইতালির মাতারা শহর থেকে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইতালি ভিসার বা ইতালি নলস্তে পেপারের আবেদনের যে রিসিপ্ট, এই রিসিপ্ট নিয়ে আলোচনা করব। কারণ গত অল্প কিছুদিন হলে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ রিসিপ্ট পাঠিয়ে দিচ্ছেন আপনার, যে রিসিপ্টগুলো কিছু রিসিপ্ট ভুল, কিছু রিসিপ্ট সঠিক, বা আপনাদের এই রিসিপ্ট নিয়ে অনেক জল্পনা কল্পনা এবং অনেক প্রশ্ন, আপনারা অনেক প্রশ্ন আমাকে করছেন। সেই প্রশ্নের আলোকে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো শুনলে আপনার ভিতরে যে প্রশ্ন তৈরি হয়েছে সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন ভিডিও শুরু করি। ইতালি ভিসার রিসিপ্ট চেক করা বিষয় নিয়ে আমি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওটাতে আমি A to Z আলোচনা করে দিয়েছিলাম, যে একটা ভিডিও, মানে এই ভিডিওটা যদি আপনারা ক্লিয়ারলি মানে শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারতেন, আপনারা নিজের রিসিপ্টটা চেক করতে পারবেন। তো অনেকেই সেই ভিডিওটা দেখার পরও আমাকে অনবরত মেসেজ করছেন বা আমাকে কল করছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা। কারো রিসিভের দোমান্দা নাম্বার 32টা জায়গায় 30টা, কারো আপনার জেন্টাল নেম নাই, কারো আপনার যে দোমান্দা নাম্বারে যে শহরের কোড থাকে, কোডের পর আমি যে প্রসেসগুলো বলছিলাম কারো সেই কোডগুলো ঠিক নাই, কারো 10টার জায়গায়, কারো 12টার জায়গায় 11টা। এই নিয়ে আনুষঙ্গিক বহুত কথা বলছেন এবং আপনারা বলছেন যে এটা আসল না অরিজিনাল, সেটা যেন আমি আপনাদের যাচাই করে দেই। দেখেন, আমি কিন্তু কোনো একটা কাগজ বা কোনো একটা ডকুমেন্টস দেখে চট করে কিন্তু আমি বলতে পারি না যে এইটা একটা ফেক ডকুমেন্টস বা এটা একটা ফেক রিসিপ্ট। এইটা আমি কেন বলবো? কারণ আপনারা জানেন যে ইতালিতে রিসিপ্ট চেক, অফিসিয়াল ভাবে রিসিপ্ট চেক করার কোনো অপশন নাই। মানে আপনার রিসিপ্ট আমি অফিসিয়াল ভাবে কোনোভাবেই চেক করতে পারবো না। আপনার রিসিপ্ট কে চেক করতে পারবে? আপনার যে মালিক আবেদন করছে, সেই মালিক কিন্তু আপনার রিসিপ্টটা চেক করতে পারবে। অফিসের যে পেপরতরা এসে নিজে সশরীরে এসে চেক করতে পারবে, কিন্তু সেটা আমি পারবো না। কারণ আপনার রিসিপ্ট নিয়ে যদি আমি এখানকার অফিসে যাই বা পেপরতরাই যাই, তখন তারা আমাকে প্রশ্ন করবে যে আপনার রিসিপ্ট আমার কাছে কেন? এইটা তো থাকার কথা না। আপনার রিসিপ্ট আপনার কাছে থাকবে এবং আপনার মালিকের কাছে থাকবে। আমি মাঝখান থেকে, আমি থার্ড পার্সন কে? সুতরাং আমাকে চেক করে দিবে না, বরঞ্চ আমি একটা পুলিশি ঝামেলায় পড়ব। কিন্তু আমরা যে চেক করতে পারবো না, অফিসিয়াল ভাবে চেক করতে পারবো না, মানে এই না যে আপনার রিসিপ্টটা চেক করার মানে কোনো অপশন নাই। দেখেন, আমি যে ভিডিওটার কথা বললাম, ওই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি দেখাই দিছি যে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা মানে বুঝতে পারবেন যে সঠিক না ভুল। এখন অনেকের রিসিপ্ট সঠিক, সম্পূর্ণটাই ঠিক আছে, নাম, জেন্টাল নেম, তারপর আপনার দোমানদার নাম্বার, কোয়াডিসি নাম্বার, সব কিছুই ঠিক আছে। কিন্তু আপনাদেরকে যে পিডিএফ ফাইল পার করে দিছে, সেই পিডিএফ ফাইলটা হচ্ছে 33 কেবির জায়গা 74 কেবি, 64 কেবি, কারো 47 কেবি, কারো 547 কেবি, বিভিন্ন রকম। এখানে আপনাদের মূল যে প্রশ্ন, যে ভাই আমার পিডিএফ ফাইলটা এত বড় কেন বা এত ছোট কেন? দেখেন, আপনাকে যদি কোনো মাধ্যম অরিজিনাল পিডিএফ ফাইল পার করে দেয়, মানে আপনার নলস্তার আবেদন করার সাথে সাথে যে ফাইলটা পাওয়া যায়, রিসিভের যে ফাইলটা পিডিএফ আকারে পাওয়া যায়, সেই অরিজিনাল পিডিএফ যদি আপনাকে ফরওয়ার্ড করে দেয়, তাহলে সেইটা অবশ্যই 33 কেবি হবে। কারণ ইতালির ওয়েবসাইট থেকে যে রিসিপ্টটা দেওয়া হয়, যে পিডিএফ ফাইল আকারে যে রিসিপ্টটা দেওয়া হয়, সেইটা 33 কেবি। আমি আবারও বলছি, অরিজিনাল যে পিডিএফ ফাইলটা দেওয়া হয়, সেই অরিজিনাল পিডিএফ ফাইলটা কিন্তু 33 কেবি হয়। সবার ক্ষেত্রে 33 কেবি হওয়ার কথা। এখানে কোনোই দ্বিধাদ্বন্দ্ব নাই যে আপনার 34 কেবি হবে, কারো 36 কেবি হবে, কারো 50 কেবি হবে, এরকম হওয়ার কোনোই অপশন নাই যদি সে ফাইলটা আপনাদেরকে ফরওয়ার্ড করে দেয়। এখন অনেকের যাদের 64 কেবি, কারো 74 কেবি, কারো 600 কেবি, এটা কেন? দেখেন, আমি সেই সমস্ত ভাইদের বলবো,
আপনাদের যে রিসিপ্ট, সেই রিসিপ্টটা তারা এখান থেকে সরাসরি পিডিএফ ফাইল নেয় নাই, রিসিপ্ট মানে পিডিএফ ফাইল নিতে পারে নাই। তারা করছে কি, আপনার এখান থেকে লয়ারের কাছ থেকে বা বিভিন্ন যে মাধ্যমগুলোতে আবেদন করছে সেই মাধ্যমগুলোর কাছ থেকে সরাসরি রিসিপ্ট নিছেন। প্রিন্ট করা কপিটাকে তারা আবার পিডিএফ করছে। আপনারা দেখবেন, আপনারা গুগলে যে সার্চ করে দেখতে পারেন যে ইমেজ টু পিডিএফ লিখে যদি সার্চ দেন, আপনার অনেক ছবিকেই পিডিএফ করতে পারবেন। আপনার যে রিসিভ আপনাকে পাঠিয়ে দিছে ছবি আকারে বা যে ছবি উঠায় পাঠিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু আপনি ইচ্ছা করলে পিডিএফ করতে পারবেন। যখন আপনি পিডিএফ করবেন তখন সেই পিডিএফটা 74 বা 600 700 এরকম হবে। সাধারণত ভাবে 33 কেবি করা যায় না। 33 কেবি ফাইলটা খুবই ছোট। আপনার আমরা রিসিপ্ট যত বড় রিসিপ্ট পাই, এত বড় রিসিপ্টটা 33 কেবিতে সাধারণ ওয়েতে করা যায় না। আর ইতালির যে ওয়েবসাইট থেকে যখন এইটা ডাউনলোড করা হয় তখন সেইটা 33 কেবি হয়। সুতরাং 33 কেবি ব্যতীত যত পিডিএফ ফাইল আপনারা পাইছেন, তা আমি বলবো সবগুলোই বানানো পিডিএফ। আপনাদের সেই মাধ্যমগুলো পিডিএফ করে, নিজে পিডিএফ তৈরি করে আপনাদেরকে দিচ্ছে। এখন প্রশ্ন, যদি বানানো পিডিএফ হয় তাহলে কি আপনার রিসিভও কি বানানো? দেখেন, সব বানানো পিডিএফ এর রিসিভই কিন্তু বানানো না। হইতে পারে আপনার রিসিভ বানানো, কিন্তু সব পিডিএফ এর রিসিভই বানানো না। আপনার পিডিএফ 574 হইলেই যে আপনার রিসিভ সে বানায় দিছে, এইটাও কিন্তু আপনি পুরোপুরি ভাবে তাকে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আমি সে কথা আগেই বলছি যে হয়তো বা আপনার রিসিপ্টটা এখান থেকে তারা প্রিন্ট কপি নিয়ে তারপরে পিডিএফ করে আপনাকে পাঠাইছে, হইতে পারে এইটা। সুতরাং অবিশ্বাস করার কিচ্ছু নাই। তবে আপনারা সেই মাধ্যমগুলোকে বলবেন যেন তারা পারলে আপনাদেরকে তাদের যে অরিজিনাল যে পিডিএফ ফাইল আছে সেই অরিজিনাল পিডিএফ ফাইলটা যেন ফরওয়ার্ড করে দেয়। এখন রিসিভের যে ভুল সঠিকের যে বিষয়গুলো দেখেন, একটা মানুষ যদি আপনাকে ডুপ্লিকেট রিসিভ বানায় দেয়, ডুপ্লিকেট রিসিভ আর অরিজিনাল রিসিভ দেখে তো ডুপ্লিকেট রিসিভ বানাবে। অনেক ক্ষেত্রে আপনার অরিজিনাল রিসিভের চাইতে ডুপ্লিকেট রিসিভটা দেখতে শুনতে ভালো এবং চকচকে হবে। কিভাবে বুঝবেন আপনি? যেহেতু বোঝার কোনো উপায় নাই, এই কারণে আমি আপনাদেরকে বলি, সবসময় আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা যখন ইতালি ভিসার জন্য আবেদন করবেন, ইউটিউব, ফেসবুক বা অনলাইনে পরিচিত কোনো মাধ্যম দ্বারা আবেদন করিয়েন না। অনলাইনে মাধ্যম দ্বারা আবেদন করলে এই ধরনের মানুষ প্রতারিত হচ্ছে। সুতরাং আপনারা পরিচিত কারো দ্বারা আবেদন করেন, বিশ্বাসী মানুষ দ্বারা আবেদন করেন, তাহলে যে প্রতারিতটা হবেন না। কারণ আপনাদের বাংলাদেশ থেকে তো একটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে একটা ইতালিতে আবেদন করতে গেলে একটা পাসপোর্টের সাথে টাকা দিতে হয়। কিছু মাধ্যম অসাধু চক্র গড়ে উঠছে যারা এই আবেদনের নামে ভুয়া একটা আবেদন করে, ভুয়া আবেদনের রিসিপ্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের বাংলাদেশ থেকে উঠাই নিচ্ছে। সুতরাং আপনাদেরকে নিজেদের সাবধানতা, নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করতে হবে। আপনারা যাত্রার মাধ্যমে আবেদন কেন করেন? যাত্রার মাধ্যমে আবেদন করিয়েন না। আর বিশেষ করে ইউটিউব, ফেসবুকে পরিচিত কারোর সাথেই না। ইউটিউব, ফেসবুকে যে যত ভালোভাবেই কথা বলুন, কারোর সাথে আবেদন করার দরকার নেই। আপনারা দেখেন, আপনাদের এলাকায় সন্ধান করেন, আপনার আশেপাশে সন্ধান করেন, এবং যদি কোনো এজেন্সির কাছে যান, সেই এজেন্সি থেকে ইতিমধ্যে কারা ভিসা পাইছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কথা শুনে তারপরে সেই এজেন্সির সাথে চুক্তি করেন। তাহলে আপনারা, মানে আমি বলি যে আসতে পারবেন কি পারবেন না সেটা আপনার রিজেকের উপর নির্ভর করবে, কিন্তু আবেদনটা তো সঠিক হইল না ভুল হইল এইটা তো আপনি নিশ্চিত হইতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন তৈরি হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, আমি যতটুকু পারি আর কি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।